আচ্ছা অভিমন্যু, সেটার জন্য তো একজন মেড হলেই হয়ে যেত, তাই না? আমি বিয়ে করছি বলে তুমি হার্ট হচ্ছ নাকি? হোয়াট? তুমি বলতে চাইছো যে যে মেয়েটি আসবে সে 24 ঘন্টা শুধু জুজুর দেখাশোনা করবে, 24 ঘন্টা জুজুর সঙ্গেই থাকবে, তুমি ওকে তোমার ঘরে অ্যালাউ করবে না? সো ইটস বেটার তুমি জুজুকে কটা দিন আমার কাছে রাখো, আমি বরং একটু ঘুরে আসি কোথাও ওকে নিয়ে। অনেক দিন তো যাওয়াই হয়নি কোথাও। না, তুমি জুজুকে আমার কাছে রাখবে না, তাই তো? বললাম যে না। কষ্ট দেবে মেয়েটাকে। জুজুর ভালো করার নাম করে তুমি ওর লাইফে নতুন করে কষ্ট এনে দেবে, তবু তুমি ওকে আমার কাছে রাখবে না। কি ক্রুয়েল তুমি! হ্যাঁ, কি প্রচন্ড ইগো, কি অহংকার! আমার কাজ এখানে শেষ, অনন্যা। এবার আমি উঠবো, আমার বস অফিসে ওয়েট করছে। শোনো অভিমন্যু, তোমাকে একটা কথা বলি, তুমি যদি নিজেকে না বদলাও, তুমি কিন্তু যত ভালো মেয়েই তোমার জীবনে আনো না কেন, সুখী হতে পারবে না, কোনোদিন পারবে না। থ্যাঙ্কস ফর দি অ্যাডভাইস। আমি তোমাকে কোনো অ্যাডভাইস দিচ্ছি না অভিমন্যু, সিরিয়াসলি আমি কোনো অ্যাডভাইস দিইনি তোমাকে। বহুদিনের পুরনো আলাপ তোমার সঙ্গে, বহু বছরের পরিচয় আমাদের, তুমি আমার সন্তানের বাবা। বারবার যদি তোমার সম্পর্ক ভেঙে যায় আমার জেনুইনলি খারাপ লাগবে, তাই অ্যালার্ট করলাম। অভিমন্যু, সংসারটা যদি টিকিয়ে রাখতে চাও তাহলে যে মেয়েটি তোমার জীবনে আসবে তাকে সম্মান করতে শেখো প্লিজ। তাকে মানুষ বলে গণ্য করো, তার ন্যূনতম স্বাধীনতায় হস্তক্ষেপ করো না। এই প্রত্যেকটা জিনিস তুমি আমার সঙ্গে করেছো। আমি মেয়ে বলে আমার যে স্বাধীনতা থাকতে পারে তুমি এটাই বিশ্বাস করোনি কোনোদিন। আমার চাকরি করাতে পর্যন্ত তোমার আপত্তি ছিল, আমাকে কোনোদিন মানুষ বলেই ভাবোনি। একটা সময় আমি তোমার থেকে বেশি টাকা রোজগার করতাম, সেটা তোমার যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছিল অভিমন্যু। আমার ওয়ার্ক ফিল্ডে সবাই আমার প্রশংসা করতো, আমাকে সবাই চিনতো, তোমার কাছে আমার কথা বলতো, তাতে তুমি অপমানিত বোধ করতে। কিন্তু দেখো অভিমন্যু, যত সাধারণ মেয়েই তোমার জীবনে আসুক না কেন, তার তো একটা নিজস্বতা থাকবে, তার একটা চলন থাকবে, তার একটা ধরন থাকবে। সেই চলনটাতে হস্তক্ষেপ করতে যেও না, তাহলে কিন্তু একটা সাধারণ মেয়েও খুব বেশি দিন আর সাধারণ হয়ে থাকতে পারবে না, সেটা সম্ভব না। যে কোনো দিন সে অসাধারণ হয়ে উঠতে পারে, আর সেটা তোমার জন্য ভালো হবে না অভিমন্যু। আসছি। কংগ্রাচুলেশনস। আগেই বলা উচিত ছিল। হ্যাপি ওয়েডিং সেরেমনি। থ্যাঙ্কস।
কাকে চান? এখানে পরমেশ্বরী রায়চৌধুরী থাকেন? হ্যাঁ থাকেন, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে। আমাকে চেনার কথা নয়, পরমেশ্বরী থাকলে একটু ডেকে দিন, একটু কথা বলতাম। আসলে আজকে না বাড়িতে কেউ নেই, বড়দিদির বিয়ে ঠিক হয়েছে তো, সেজন্য সবাই নেমন্তন্ন করতে গেছে। আমি আর বড়দিদিই বাড়িতে আছি। আপনার কি দরকার আপনি যদি সেটা আমাকে বলেন। আসলে আমার দরকারটা পরমেশ্বরীর সঙ্গেই। আপনি একটু ওকে ডেকে দিন, আমি খুব বেশিক্ষণ সময় নেব না, আমার কয়েকটা দরকারি কথা আছে, আমি বলে চলে যাব। আচ্ছা তাহলে আমি বড়দিদিকে কি বলবো? আপনি কোথা থেকে? বললাম তো উনি আমাকে চিনবেন না, কিন্তু আমি ওকে চিনি। আপনি বলুন, আমার নাম অনন্যা। আচ্ছা ঠিক আছে, আপনি ভেতরে এসে বসুন, আমি দিদিকে ডেকে দিচ্ছি। আসুন। হ্যালো, আমি অনন্যা। আপনাকে তো ঠিক আমাকে চেনার কথা নয়, কিন্তু আমার নামটা শুনে আপনার চেনা লাগছে না, সেটাই আমি ভাবছি। অনন্যা নামটা আপনি আগে শোনেননি? অনন্যা নামটা সিধুদার কাছে শুনেছি না? ওই যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে তার আগের বউয়ের নাম। কিন্তু সে এখানে আসবে কেন আমার কাছে? সে কি এই বিয়েটা মানছে না? সেই জন্যই উনি দেখা করতে এসেছেন আমার সঙ্গে। হে ভগবান, এখন আমি কি করব? বাড়িতে তো কেউ নেই, কি বলবো কে আমি? আমি আপনার হবু স্বামীর এক্স ওয়াইফ, জুজুর মা। এবার চিনতে পারছেন? হ্যাঁ, কিন্তু আমি তো নিজে থেকে কিছু করিনি। মানে এ বাবা, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। আমি কিন্তু এমন কোনো কথা বলতেই আসেনি যেটা আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে। আমি শুধুমাত্র আমার বাচ্চাটার স্বার্থে এখানে এসেছি। আমার কয়েকটা জাস্ট কথা আছে, আমি বলেই চলে যাব, বেশিক্ষণ সময় নেব না। এক সেকেন্ড, ছায়াদি। হ্যাঁ বলো। বলছি, আমি তো এখানে একটু কথা বলছি, তুমি চা বা শরবত একটু এনে দেবে এখানে? না 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 না, দরকার নেই, আমি কিছু খাবো না এখন। ওমা, তা বললে হয় নাকি? আপনি প্রথমবার আমাদের বাড়িতে এলেন আর কিছু না মুখে দিয়ে চলে যাবেন, মা এসে শুনলে খুব রাগ করবে, আর তাছাড়া আমারও খারাপ লাগবে। ছায়াদি, তুমি যাও না, একটু শরবতি করে নিয়ে এসো তাড়াতাড়ি। হ্যাঁ আনছি। জামাইবাবুর আগের বউ এসেছে। হায় ভগবান, এখন কি না জানি হয়। আর এখনই দিদি আমাকে বাইরে পাঠিয়ে দিচ্ছে। আপনি তো নিশ্চয়ই জানেন যে, আপনি জানেন তো যে আমার অভিমন্যুর সঙ্গে বেশ কয়েক বছরের প্রেম এবং তারপর বিয়ে। না না, আপনি অস্বস্তিতে পড়ছেন কেন? আপনার অস্বস্তি করার কিচ্ছু নেই, আমাদের তো এখন সেপারেশন হয়ে গেছে। ইনফ্যাক্ট আমাদের অফিসিয়ালি ডিভোর্স হয়ে গেছে। এখন আমার জীবনটা আমার, আর অভিমন্যুর জীবনটা অভিমন্যুর।
সেক্ষেত্রে ও যদি আবার বিয়ে করতে চায় আমার অ্যাবসলিউটলি আপত্তি করার কোনো কারণই নেই। ইনফ্যাক্ট আমার কোনো আপত্তি নেই। ওই যে আমি আপনাকে বললাম আমি শুধুমাত্র জুজুর জন্য আপনার কাছে এসেছি। আমি তো একজন মা। আমি যতই আধুনিক হই, স্বাধীন চেতা হই, ইন্ডিপেন্ডেন্ট হই, আমি মা। আর এই ব্যাপারে আমি সেই আমাদের মায়েরা যেরকম ছিলেন সেরকমই। আমার বাচ্চাকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না, অথচ আমি ওকে কাছে পাই না। আমি যেহেতু চাকরি করি, যেহেতু ব্যস্ত থাকি, কোর্ট ওর কাস্টাডি আমাকে দেয়নি, অভিমন্যুকে দিয়েছে। আমার যদিও মাসে 3 বার করে জুজুর সঙ্গে দেখা করতে পারার কথা অ্যাকর্ডিং টু কোর্ট, কিন্তু সেটার জন্য আমাকে প্রচণ্ড লড়াই করতে হয়। আসলে ওই বাড়ির কেউ আমাকে পছন্দ করে না, তো একদম চায় না যে জুজুর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকুক। কিন্তু বাচ্চাটাকে তো কষ্ট করে আমি জন্ম দিয়েছি, তাই ওদের চাওয়াটাকে আমি সম্মান করতে পারিনি। ওরাও আমার চাওয়াটাকে সম্মান করতে পারেনি। আমাদের দুজনের চাওয়াটা আলাদা, মেলেনি। কিন্তু আমি বারবার জোর করে গেছি। ওরা আমাকে বারবার অপমান করেছে, তাড়িয়ে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি জোর করে গেছি, কারণ এটা আমার অধিকার। আমার মেয়ের ক্ষেত্রে এটা আমার অধিকার, সেটা তো আমি ছাড়বো না। তাই আমি বারবার অপমানিত হওয়া সত্ত্বেও জোর করে গেছি। আর আমার মেয়েও আমাকে ছাড়া একদম থাকতে পারে না। ও ভীষণভাবে একজন মাদার্স চাইল্ড। এহেন পরিস্থিতিতে আপনি ওই বাড়িতে যাচ্ছেন, আমি তো ঠিক জানি না যে আপনি কতটা জানেন। আমায় উনি বলেছেন জুজুর কথা। কি বলেছেন? উনি বলেছেন ওর মেয়ের দেখাশোনার জন্য আসলে মানে ওই 24 ঘন্টা দেখাশোনার জন্য একটা লোক চাই। বেশ, অভিমন্যু যখন আপনাকে বলেই দিয়েছে যে জুজুর জন্য ওর একজন মেয়েদের প্রয়োজন, আপনি সেটা মেনেও নিয়েছেন, তাহলে আমার সত্যি এর মাঝখানে কোনো কথা বলা সাজেই না। সরি, আমি রিয়েলি সরি। আমি হার্ট করে ফেললাম আপনাকে। আমি শুধু কয়েকটা হার্শ কথা বলে ফেললাম। আমি না এগুলো বলতে চাইনি। আসলে আমি অভিমন্যুকে চিনি, তো আমি জানি অভিমন্যু এই ধরনের কথা বলতে পারে। ওর এই অ্যাটিটিউডটা নিয়েই তো আমার সমস্যাটা। ওর এই অ্যাটিটিউডটার বিরুদ্ধেই তো আমার ওর সঙ্গে প্রথম লড়াইটা। আমার প্রবলেমটাই অভিমন্যুর অ্যাটিটিউডটা নিয়ে, জানেন। অভিমন্যু মেয়েদের সম্মান দিতে জানেই না, ও মেয়েদের মানুষ বলেই মনে করে না। আমি এই কথাগুলো বলবো না আপনাকে, আমি এগুলো বলতে আসিনি। আপনি বিশ্বাস করুন, আমি অভিমন্যু সম্পর্কে কোনো রকম কোনো নেগেটিভ কথা বলতে আসিনি। আমি আপনার মন ভেঙে দিতেও আসিনি। এটা আমি যেগুলো বললাম আপনাকে, আপনি এগুলো জাস্ট আমার একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স হিসেবে ধরে নিন। আমার একটা লড়াই ছিল অভিমন্যুর সঙ্গে এটা নিয়ে, কারণ আমি বড়ই স্বাধীন চেতা, সেটা আমার প্রবলেম। তবে আপনাকে দেখে কিন্তু আমার মনে হচ্ছে আপনি তেমনটা একেবারেই নন, বরং আপনি উল্টোটাই। কাজে আমার সত্যি মনে হচ্ছে যে আপনি কিন্তু অভিমন্যুকে সুখী করতে পারবেন। অভিমন্যু ঠিক যেমন মেয়ে চায় আপনি একেবারে তেমনটাই। তাই আপনি নিশ্চয়ই সুখী হবেন অভিমন্যুর সঙ্গে। আমি শুধুমাত্র আমার মেয়েটার কথা আপনাকে বলতে এসেছি। আমি জানি যে আপনি ওর মা হতে পারবেন না, কারণ সেটা সম্ভব না। ওর তো মা আছে। কিন্তু আপনি আমার মেয়েটার বন্ধু হতে পারবেন তো? আসলে বাচ্চা মেয়ে তো খুব স্বাভাবিকভাবেই নিজের মায়ের জায়গায় কাউকে বসাতে পারছে না। ওরা তো এসব বোঝে না, এইসব কোর্ট, আইন কানুন, ডিভোর্স, সেপারেশন, রিম্যারেজ, হিউম্যান রাইটস, এসব তো কিছু বোঝে না। বেসিক সেন্টিমেন্টটা নিয়ে বাঁচে ওরা। ওর প্রাথমিকভাবে মনে হয় যে
বাবা মা দুজনের সঙ্গে থাকতে পারলেও সব থেকে ভালো থাকতো, কিন্তু সেটা তো পারছে না। তার জন্য ওর ভেতরে সারাক্ষণ একটা কষ্ট, সারাক্ষণ একটা লড়াই। এর মধ্যে অন্য কাউকে ও মা মা হিসেবে অ্যাকসেপ্ট করতে পারবে না, ওর কষ্ট হবে, আমি জানি। ও হয়তো একটু মিসবিহেভ করে ফেলবে আপনার সঙ্গে। আপনি প্লিজ ওকে দূরে সরিয়ে দেবেন না। আমার মেয়েটা না এমনিতে খুব ভালো, বড্ড ভালো, বড্ড সেন্সিটিভ, ভীষণ সেন্সিটিভ। যতবার যেটুকু সময়ের জন্য আমার সঙ্গে দেখা হয় বারবার এক কথা জিজ্ঞেস করে, মা তুমি কেমন আছো, মা তুমি ভালো আছো তো, মা তুমি ঠিক করে নিজের দেখাশোনা করছো তো, তুমি ঠিক করে খাওয়া দাওয়া করছো তো, তোমাকে বড্ড রোগ লাগছে। ওকে যদি আপনি একটু ভালোবাসা দেন, ও আপনাকে এতটা ভালোবাসা দেবে, পুরো পৃথিবীটা আপনার পায়ের কাছে এনে রেখে দেবে। ও বড্ড ভালো, কিন্তু ওকে তো ওই বাড়িতেই থাকতে হবে। ওরা তো ওকে আমার কাছে আসতে দেবে না। তাই ওর ভালো থাকাটা অনেকটা আপনার উপর নির্ভর করছে, অনেকটা। তাই শুধু ওর মুখ চেয়ে আমি আজ আপনার কাছে এসেছি। আমি জানি আপনি হয়তো অসন্তুষ্ট হচ্ছেন আমার উপর। না না, আমি অসন্তুষ্ট হব কেন? আপনি জুজুর মা, জুজুর জন্য চিন্তা হওয়াটাই তো স্বাভাবিক। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, যেদিন আমি ওর মা হয়ে উঠতে পারবো সেদিন আপনার সামনে গিয়ে দাঁড়িয়ে বলবো আমি পেরেছি। না, আপনার জায়গা কেড়ে নিয়ে নয়, আমি আমার জায়গা থেকেই ওর মা হওয়ার চেষ্টা করব। আপনি এত বড় কথাটা যখন বললেন, আমি ভাই আপনাকে আর আপনি আগে করতে পারছি না, তুমি বলতেই হচ্ছে। আমরা এখন থেকে দুজনকে তুমি বলতে পারি তো? তুমি তো ভারী লাজুক। আমার আবার ওই বস্তুটাই বড্ড কম, লোকে বলে অন্তত তাই। তুমি এমনিতে যদি ওই বাড়িতে ওদের মতে চলো, ভালো থাকবে। তুমি দেখবে তোমার থেকে সুখী বউ আর কেউ নেই এই পৃথিবীতে। ওদের মতে যদি তুমি চলো, ওরা তোমাকে খুব ভালোবাসবে। ওই বাড়িতে তো আরো দুজন বউ আছে, তাদের তো কোনো প্রবলেম হয় না, তারা তো বেশ আছে। আমি ওই পায়ে বেড়ি পড়া শিক্ষিত টিয়া পাখিটি হয়ে থাকতে পারিনি, সেটা অবশ্য হয়তো আমারই প্রবলেম। আমি প্রথম দিনই বড্ড বেশি এগিয়ে গেলাম বোধ হয়, না মানে বড্ড বেশি কথা বলে ফেলছি না? না তো বর্দি। হ্যাঁ ছায়াদি, এখানে রাখো। এই বাবা এত, আমি শুধু শরবতটা খাচ্ছি, আমি আর কিছু খেতে পারবো না, প্লিজ। এগুলো আপনি না খেলে কিছুই বুঝতে পারবেন না। এগুলো আমাদের দোকান থেকে কেনা মিষ্টি নয়, এগুলো বর্দি নিজের হাতে বানিয়েছে। আপনি খান, দেখবেন খুব ভালো লাগবে। একটা না হয় মুখে নিন। আমি কিন্তু সত্যি এবার অনেকটা এগিয়ে গেছি। আমি কিন্তু তোমায় তুমি বলছি, তুমি যদিও আমায় এখনো আপনি বলছো। ও আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। তুমি কিন্তু ভারী গুণী মেয়ে। হ্যাঁ, এইসব মিষ্টি টিষ্টি বাড়িতে বানিয়ে ফেলেছো? এইটুকুই তো পারি আমি তো আর আপনাদের মতো লেখাপড়া শিখিনি।
লেখাপড়া শিখেই বা কি লাভ হচ্ছে বলো তো? হ্যাঁ, লেখাপড়া শিখে চাকরি করছি, টাকা রোজগার করছি, অনেকটাই টাকা রোজগার করছি। যতটা রোজগার করছি ততটা হয়তো আমার লাগেও না, কিন্তু ভালোবাসার মানুষ, কাছের মানুষদের জন্য অত খরচা করতে পারি না। নিজের মেয়েটাকেও যদি কখনো মনে হয় একটু কিছু কিনে দিই, 10 বার ভাবতে হয় আমাকে। কি জানি ওরা জিনিসটা নেবে না নেবে না। আপনার তো খুব কষ্ট। হ্যাঁ, আমার মেয়েটাকে নিয়ে আমার সত্যি খুব কষ্ট।